প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি গণতন্ত্রের সংলাপে। সঙ্গে আছি ডক্টর তৌহিদুল হক। দর্শক, ছাত্র জনতার গণঅভ্যুত্থানে পতন হওয়া আওয়ামী লীগ সরকারের গত দেড় দশকে মানুষকে তুলে নিয়ে গুমের ঘটনায় 1006টি অভিযোগ জমা পড়েছে গুম সংক্রান্ত তদন্ত কমিশনে। এর মধ্যে 400 অভিযোগ খতিয়ে দেখছে কমিশন। জোরপূর্বক মানুষকে তুলে নিয়ে দীর্ঘদিন আটকে রাখা হতো এমন 8টি গোপন বন্দিশালার সন্ধানও পেয়েছে তারা। কমিশন বলছে র্যাব, ডিজিএফআই, ডিবি, সিটিটিসি, সিআইডি, পুলিশ সহ বিভিন্ন সংস্থা এসব গুমের ঘটনায় জড়িত। তবে অনেকে আইনশৃঙ্খলা বাহিনীর ভয়ে অভিযোগ জানায়নি দাবি করে কমিশন বলছে অন্তত ৩,৫০০ ব্যক্তি গুমের শিকার হয়েছে। অন্যদিকে আইন ও সালিশ কেন্দ্রের হিসাবে 2007 থেকে 2017 সাল পর্যন্ত গুমের শিকার হয়েছেন 629 জন। এর মধ্যে লাশ উদ্ধার হয়েছে 78 জনের, অপহরণের পর ছেড়ে দেওয়া হয়েছে 59 জন এবং 73 জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বাকিদের সন্ধান পাওয়া যায়নি এখনও। বিশ্লেষকরা বলছেন বিগত সরকার ভিন্ন মতকে দমন এবং রাজনৈতিক হাতিয়ার হিসাবে গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের পথে হেঁটেছে। তবে প্রশ্ন থেকে যায়, নাগরিক অধিকার ও মর্যাদাপূর্ণ একটি কল্যাণ রাষ্ট্র নির্মাণের লক্ষ্য নিয়ে যে দেশটি মুক্তিযুদ্ধ করে স্বাধীন হয়েছে, সে দেশের চরিত্র কেন এমন নির্যাতক রূপ ধারণ করল? জনমঙ্গলের পরিবর্তে সরকার কেন তার জনগণকেই গুম করে ফেলল? এর রাষ্ট্রীয়, পারিবারিক ও সামাজিক মনস্তত্ত্ব বুঝতেই আজ আমাদের আলোচনার বিষয় গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং রাষ্ট্র ও সরকার চরিত্র। এ বিষয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন নেত্র নিউজের এডিটর ইন চিফ তাসনিম খলিল, নরওয়ের অসলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষক এবং একই সাথে রাজনৈতিক বিশ্লেষক ডক্টর মোবাশ্বের হাসান এবং সিনিয়র সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক আশরাফ কায়সার। আপনাদের তিনজনকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। দর্শক, একই সাথে আপনাদেরকেও জানিয়ে রাখি, স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে আজকের যে আলোচ্য বিষয়ের উপরে সম্মানিত আলোচকদের কাছে প্রশ্ন রাখতে পারেন। আপনার যে মন্তব্য কিংবা এই গুম বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে আপনার যে ভাবনা কিংবা বিচার বিশ্লেষণ এবং যুক্তিতর্ক রয়েছে, সব কিছু ফোন করে আমাদেরকে খুব ছোট্ট করে জানাতে পারেন। আপনাদের ফোনের অপেক্ষায় থেকে যাচ্ছে আলোচনায়। শুরুতেই তাসনিম খলিল ভাই, আপনার কাছে আসতে চাই। এই আলোচনাটি অসংখ্যবার করা হয়েছে, তারপরও আপনার কাছ থেকে, আপনাদের কাছ থেকে আমরা শুনতে চাই এবং সামগ্রিকভাবে গুম এবং বিচার বহির্ভূত যে হত্যাকাণ্ড হয়েছে তার পেছনের চরিত্র, কারণ এবং সমাধানের উপায়গুলো খুঁজে বের করার চেষ্টা করব আজকের আলোচনায়। তার প্রেক্ষিতে বিগত সরকার অর্থাৎ আওয়ামী লীগ সরকার কেন এই পথে হাঁটলো? আওয়ামী লীগ সরকার এই পথে হেঁটেছে কারণ বিচার বহির্ভূত হত্যাকাণ্ড যে দেশে হয় সে দেশে আমরা অন্যত্র দেখেছি, শ্রীলঙ্কাতে যেমন আমরা দেখেছি যে একটা পর্যায়ে যে সমস্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা নিরাপত্তা বাহিনীগুলোকে ইম্পিউনিটি দেওয়া হয়, তারা এক সময় গুম বা বলপূর্বক অন্তর্ধানের যে রাস্তাটা সেটি বেছে নেয়। তো সেক্ষেত্রে আমরা বেশ কিছুদিন আগে আমাদের সাথে একটা ইন্টারভিউতে ব্র্যাড অ্যাডামস একটা কথা বলেছিলেন। হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া ডিরেক্টর ছিলেন তিনি, এবং তিনি বলেছিলেন যে শেখ হাসিনার সাথে তাদের একেবারে সরাসরি এই বিষয়টা নিয়ে কথা হয়েছিল, যে তারা সতর্ক করেছিলেন যে আপনারা যদি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ না করেন তাহলে কিন্তু আপনাদের দেশে বলপূর্বক অন্তর্ধানের যে সমস্যা, ক্রাইসিস, এটাও শুরু হবে। কিন্তু তাদের সেসব সরকার তোয়াক্কা করেনি, একেবারেই তোয়াক্কা করেনি, বরং সরকার ওই দিকেই গিয়েছে। কারণ বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের পরবর্তী ধাপ, যেটাকে আমরা ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি বলি, মানবতা বিরোধী অপরাধ, সেখানে মানে বৈশ্বিকভাবেই আমরা দেখেছি যে যে দেশেই বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সমাধান হয়নি, এই ক্রাইসিসটা কোনো রিকোর্স পাওয়া যায়নি, সেখানেই গুমের সমস্যা শুরু হয়েছে। এবং এটা আমি বলবো যে এটা সরকারের দায় ছিল এবং এখন তো বিচারের দায় বর্তমান সরকারের। মানে এর মূল বিষয় কি আসলে ভিন্ন মতকে দমন, নাকি এর সূত্র ধরে ক্ষমতায় থাকার চেষ্টা? চেষ্টা মানে এটা অপচেষ্টাই, চেষ্টা বলাই ভুল হবে, অপচেষ্টা। বা আপনি কিভাবে দেখছেন? দেখুন, গুম এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং নির্যাতন, টর্চার, জি, এই তিনটা মানবতা বিরোধী অপরাধী একটার সাথে আরেকটা যুক্ত। এবং এখানে এগুলা মূলত তো যেটাকে রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় আমরা বলি, মোবাশ্বের এখানে আছেন, টুলস অফ রিপ্রেশন, মানে রিপ্রেসিভ টুল, পলিটিক্যাল টুলস। এগুলো তখনই হয় মূলত একটা রাষ্ট্রের নিরাপত্তা বাহিনীগুলো, যাদের দায়িত্ব হলো নাগরিকদেরকে রক্ষা করা, নাগরিকদেরকে প্রোটেক্ট করা,
তাদেরকেই যখন নাগরিকদের বিরুদ্ধে একটা অঘোষিত যুদ্ধে নামিয়ে দেওয়া হয়, তখন তারা এই টুলগুলো ব্যবহার করেন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড করেন, মানুষকে তুলে নিয়ে গিয়ে গোপন কারাগারে, যেটা আয়নাঘর ডিজিএফআই এর জেআইসি সেটাতে আটকে রাখেন, বা র্যাবের ছিল টিএফআই, সেখানে আটকে রাখেন এবং টর্চার করেন। টর্চারও আমরা ইদানিং একটু কম কথা বলছি, কিন্তু টর্চার যেমন বাংলাদেশে ব্যাপকভাবে হয়েছে, এখনও হচ্ছে সম্ভবত, এটা একটা সমস্যা। জি, তাসনিম খানের আরও আলোচনা শুনবো। অসংখ্য ধন্যবাদ। আশরাফ কায়সার ভাই, আপনার কাছে আসতে চাই যে আয়নাঘর, এর মাধ্যমে ভয়ের সংস্কৃতি তৈরি করা এবং যেনতেন বা কোনো রকম নির্বাচন করে ক্ষমতায় থাকার যে প্রচেষ্টা, যেটি তাসনিম খলিল ভাই বলছিলেন, যে সমস্ত দেশগুলোতে এই ধরনের বাস্তবতা তৈরি হয়েছে, সেখানেই সরকারকে জনরোষের মুখে পড়তে হয়েছে। অতীতের যে ঘটনাগুলো, গণঅভ্যুত্থানের প্রসঙ্গ, কোনোটার সাথে কোনোটা মিল নেই, কিন্তু আমাদের দেশের রাজনৈতিক দলগুলো এখান থেকে কতটা শিক্ষা নেয়? কতটা অতীতে নিয়েছে আমরা দেখেছি, ভবিষ্যতে কতটা নিবে সেটা ভবিষ্যতে আমরা বলতে পারবো। তবে যখন একটা রাজনৈতিক দল জনবিচ্ছিন্ন হতে শুরু করে, তার নিজের ভেতরে ভয় তৈরি হয় জনগণকে মোকাবেলা করার, তখন কিন্তু সে ভয়টা বাজারজাত করে এবং সেই ভয় দিয়ে সে মানুষকে আপনার যৌক্তিক আন্দোলন বা অধিকার আদায়ের আন্দোলন থেকে সরিয়ে রাখতে চায়। আপনি দেখেন যে আমরা যে গুম খুনের কথা বলছিলাম, সেটি কিন্তু সম্পূর্ণ শুধুমাত্র রাজনৈতিক মতবিরোধের জায়গা থেকে হয়নি। আপনি যখন আইনশৃঙ্খলা বাহিনীকে এই কাজটি করতে বলবেন, তখন কিন্তু সে আবার নিজের মতো করে একটি বাণিজ্যের জায়গাও বের করে নিয়েছিল। যে আপনি একটা কথা চালু হয়েছিল যে আপনি কি আন্ডারগ্রাউন্ডের কাউকে খুন করতে বলবেন নাকি পোশাক পরা কাউকে নিয়োজিত করবেন, এবং কোনটার চার্জ কত। যে আপনি আজকে আন্ডারগ্রাউন্ডের মাস্তান অপরাধীদের দিয়েও করাতে পারেন, র্যাবকে দিয়েও করাতে পারেন। নারায়ণগঞ্জে আমরা কি দেখলাম, 7 খুনের ঘটনা কিন্তু তাই। এই যে আজকে লিমন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসলো, ওর পা হারানোর ঘটনা কিভাবে হলো। কাজে আপনি যখন আইন শৃঙ্খলা বাহিনী, র্যাব, পুলিশ, ডিজিএফআই তাদেরকে লেলিয়ে দিবেন যে যারাই ভিন্ন মতের হবে, যারাই আমার কোনো রকমের প্রতিবাদ করবে আমার অপশাসনের বিরুদ্ধে, তাদেরকে আমরা দেখুন, তাদের তখন আর সৎসাহস থাকে না আইনানুগ প্রক্রিয়ায় এগোনোর। কেননা তখন তো একজন নাগরিকের অধিকার থাকে কোর্টে গিয়ে বলার যে রাষ্ট্রের বিরোধিতা কি, সরকারের বিরোধিতা কি, দলের বিরোধিতা কি। এগুলো কিন্তু তিনটার ভেদ রয়েছে। কিন্তু এই ধরনের টাইরেন্ট গভর্নমেন্টরা প্রথমত নির্বাচনকে যারা যেনতেনভাবে পাশ কাটিয়ে যান, জনগণকে ভয় পান, তারা জনগণের ভোটাধিকারটা কেড়ে নেয় যাতে করে জনগণ তার মতামত প্রকাশ করতে না পারে। এই জন্য আপনি দেখবেন যে তারা যারা গুম খুন করেছে তাদের উপরে নির্ভর করে নির্বাচনের জন্য। ফলে এটা একটা ট্রেড অফ, যে আপনাকে আমি ক্ষমতায় রাখলাম, আপনি আমাকে ফ্রি হ্যান্ড দিলেন, আপনি আমাকে দায় মুক্তি দিলেন, আমি জনগণের অধিকার হরণ করব, তাকে টর্চার করব, তাকে। তাসনিম খলিল ঠিকই বলেছেন, আমরা কিন্তু ইদানিং নির্যাতনের কথা কম বলছি, আমরা এটিকে একটি সংখ্যা মনে করছি যে 3000 মানুষ গুম হয়েছিলেন অথবা 8টি আয়নাঘর খুঁজে পাওয়া গেছে। সংখ্যা দিয়ে বিষয়টিকে বিচার করলে হবে আমার মনে হয় না। আপনি দেখুন, একজন মানুষকে যদি আপনি এক রাতের জন্য একটি আয়নাঘরে রাখেন, তার এক রাতের জীবনটাকে একবার ভেবে দেখেন। সেখানে যে 8 বছর ছিল, 7 বছর ছিল, 12 বছর ছিল, দেশ ছাড়া হয়েছে, তার জীবনটাকে ভাবেন। একটা সরকার যখন আমার জীবন চুরি করে এবং আমাকে আমার স্বাভাবিক জীবনে প্রবাহিত হতে দেয় না, এটির অপরাধ কি? দেখুন, আরও একটি কথা আমি বলি, আমরা ফৌজদারি অপরাধ ভালো বুঝতে পেরেছি, কাউকে খুন করলে আপনার কি হবে। আমার জীবন চুরি করার অপরাধ কি? আমাকে আইনানুগভাবে সুবিধা না দিয়ে আপনাকে আটকে রাখার অপরাধটি কি? অথবা আমার ইলেকশনটি গুম করার অপরাধ কি? এই অপরাধের কিন্তু আমরা একটা তালিকা করতে চাই, এবং তার জনগণকে ভোটার অধিকার থেকে বঞ্চিত করার অপরাধ কি? অথবা কাউকে বিষোদ্গার করা যে আমি কথা বলছি অথবা আমি রাজাকার, এটার অপরাধ কি? কারণ এগুলো যদি আমরা এখন ঠিক না করি, আগামীতে কেউ নিশ্চয়ই আরেকবার দুঃসাহস পেতেও পারেন এই পথে হাঁটার। এই আমাদের যেহেতু দেখুন, আমরা 36 দিনের কথা কিংবা বৈষম্য বিরোধী আন্দোলনের কথা অনেক বলেছি বা বলবো, কিন্তু 15 বছরের কথা না বললে কিন্তু আপনি পটভূমিটি ধরতে পারবেন না, প্রেক্ষাপটটি ধরতে পারবেন না। একজন সামরিক বাহিনীর কর্মকর্তা গুম হন কখন, একজন অ্যাম্বাসেডর গুম হন কখন, একজন প্রফেসর গুম হন কখন? তাদের তো ডিরেক্ট রাজনৈতিক পরিচয় নাই। এখন রাজনৈতিক পরিচয়ের মানুষরা কিভাবে গুম হয়েছেন, একটা ছেলেকে ধরতে গিয়ে তার সাথে 4 জন চা খাচ্ছিল, 5 জনকে আপনি গুম করে ফেলেছেন অথবা মেরে ফেলেছেন। কাজে আমাদের এই যে আগে একটা ধারণা ছিল যে রাজনৈতিক পরিচয়ের কারণে হয়তো হয়েছে, গত 15 বছরে আমি এটি বলতে চাই যে এর ভেতরে অনেক কিছু ঘটে গেছে। রাজনৈতিক পরিচয়ের নামে বাণিজ্য হয়েছে,
ব্যবসা হয়েছে, ব্যক্তি স্বার্থ ব্যক্তি কাজ স্বার্থ করেছে। হাসিল হয়েছে, ব্যক্তি বিদ্বেষ পূরণ করা হয়েছে। মানে সরকারটি তার সমস্ত কর্মকাণ্ডকে জায়েজ করতে গিয়ে অন্য অনেককে অবৈধ কর্মকাণ্ড করতে লাইসেন্স দিয়ে গেছে। আপনি ইমাজিন করেন, পোশাক পরা সন্ত্রাসী ছিল এরা, ইউনিফর্ম পরা, যিনি লিগালি আর্মস ক্যারি করতে পারেন, জি। তাকে আপনি লেলিয়ে দিয়েছেন আপনার জনগণকে অপহরণ করতে, গুম করতে, হত্যা করতে, টর্চার করতে। সরকারটিকে আমরা কিন্তু মানবতা বিরোধী অপরাধে এইভাবে ফ্রেমড হতে দেখতে চাই। জি, আশরাফ এখানে ভাই, আরেকটা অসংখ্য বিষয় ধন্যবাদ। জি, ছিল জি, প্লিজ। যে আপনার যদি মনে থাকে অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান, আল জাজিরা ডকুমেন্টারি, সেখানে তৎকালীন আর্মি চিফের ভাই কিন্তু একটা আন্ডারকভার একজন রিপোর্টারের কাছে কি বলছেন যে র্যাব পুলিশই আমাদের গুন্ডা, আমাদের তো গুন্ডা লাগে না। মানে এটা খুব কনফিডেন্টলি কিন্তু এরা বলছিলেন। মানে এবং নির্ভরতার ধরন না, মানে কিভাবে- আগে একটা সময় ছিল যে আপনার একটা জায়গা দখল করতে, জমি দখল করতে আপনি গুন্ডা বাহিনী বা লাঠিয়াল বাহিনী ভাড়া করতেন। আওয়ামী লীগের গত কয়েক বছরে যেটা হয়েছে যে র্যাব এবং পুলিশই তাদের গুন্ডা বাহিনীতে পরিণত হয়েছিল এবং তখন খুব সাধারণ গুন্ডাদের আর কখনো আরো একটা আমরা- কথা আমরা শুধু একটু- একটু এক জি, লাইন যোগ করি জি। যে এই যে সমাজে চালু হয়েছিল যে তোকে আমি ক্রসে দিব, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা right. ভয়। না মানে আমি দিতে পারি, আমার ভাই, খালাতো ভাই কিংবা তার ভাইরা র্যাবে আছে। অতএব দেখুন, র্যাব সম্পর্কে কিন্তু আমি সাংঘাতিকভাবে সোচ্চার। আমি গত 3 মাসে র্যাবের কোনো সংস্কার দেখলাম না, র্যাব বিলুপ্তি দেখলাম না। র্যাবের অপরাধে যখন বাংলাদেশে আপনাকে বিচার করতে হবে, মার্কিন যুক্তরাষ্ট্র বললে এই আপনি নড়ে প্রসঙ্গগুলো চলে বসেন। আমরা পরবর্তী পর্যায়ে আশরাফ ভাই আরো বিস্তারিত Sure. শুনবো। আমরা একটু শুনে আসছি ডক্টর মোবাশ্বের হাসান আপনার কাছ থেকে, যেটি দুইজন সম্মানিত আলোচকরাই বললেন যে গুম এবং বিচার বহির্ভূত এবং নির্যাতন, এর মধ্য দিয়ে যারা নির্যাতনের শিকার হয়েছেন, হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, বিষয়টিকে শুধু একটা সংখ্যার ভিত্তিতে বিচার বিশ্লেষণ করলে আমরা প্রকৃত চিত্র পাবো না। এর অন্তর্নিহিত যে বিষয়গুলোকে আমরা যতক্ষণ পর্যন্ত বুঝতে না পারবো, ধরতে না পারবো, আমাদের আগামী দিনের সংস্কারের যে লক্ষ্যে যে ধরনের আয়োজনগুলো রাষ্ট্রের মধ্যে নাগরিকের প্রয়োজনে থাকা দরকার, সেই জায়গাতে আমরা যেতে পারবো না। আপনি একমত কিনা? না না, অবশ্যই একমত। আপনার যেই বিষয়টা গত 15 বছরে আপনার বাংলাদেশে হয়েছে সেটা হচ্ছে যে গুমের একটা সামাজিকীকরণ হয়েছে। হ্যাঁ, আমরা একনায়কতন্ত্রের মধ্যে ছিলাম। একনায়কতন্ত্র মানে কি? ক্ষমতাটাকে কেন্দ্রীভূত করা। এর মানে হচ্ছে যে ক্ষমতা বা পাওয়ারটা কিছু মানুষের হাতে থাকা, এবং এই কেন্দ্রীভূত মানে ক্ষমতার একটা শ্রেণী বৈষম্য আছে। এই ক্ষমতার শ্রেণী বৈষম্যটাকে এই গুম, খুন, টর্চার এর মাধ্যমে আমাদের দেশে যেটা করা হয়েছে যে এটা একটা সামাজিকরণ করা হয়েছে। কিভাবে সামাজিকরণ করা হয়েছে? যেমন ধরেন এভরিথিং ইজ, সব কিছুই ক্ষমতা এবং পাওয়ার রিলেটেড। হ্যাঁ, এই যে এই চেয়ারে আমি এসে বসছি, তাসনিম খলিল বসছে, আশরাফ ভাই বসছেন, সবাই কিন্তু এসে বসেন না এখানে। তার মানে কি? এটার মধ্যে একটা সামাজিক এক ধরনের প্রতিযোগিতা থাকে। আওয়ামী লীগের আমলে যেই ব্যাপারটা হয়েছে সেটা হচ্ছে যে খারাপ কাজে খুন করাকে, গুম করাকে আপনার পুরস্কৃত করা হয়েছে। এবং যে বিষয়টা আমাদের বলা হয় না কিন্তু আমরা সবাই জানি, আমাদের মধ্যেই কিন্তু খুনিরা থাকে, সত্যি আমাদের মধ্যেই কিন্তু গুম করা মানুষরা থাকে। অন্যের ছেলেকে গুম করে নিজের বাসায় যেয়ে নিজের ছেলেকে আদর করে ঘুমাচ্ছে। এই লোকগুলা কিন্তু আমাদের মধ্যেই থাকে, এবং এদেরকে, এই লোকগুলার থেকেও সবচেয়ে বড় ব্যাপার যেটা, যে আমাদের হয়তো আমরা যখন রাজনীতি নিয়ে কথা বলি বা আমরা যখন আপনার এই ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি নিয়ে কথা বলি, আমরা কিন্তু সোশ্যালাইজেশন অফ ক্রাইম নিয়ে কথা বলি না। এবং এটার ব্যাপ্তিটা কিন্তু কেন হলো এই ধরনের অপরাধ মনস্তত্ত্ব তৈরি এই যে হওয়ার প্রথমে পেছনে? আপনাকে বললাম যে এটার ক্ষমতার একটা পুরস্কৃত করার একটা ব্যাপার ছিল। আপনি ভালো ব্যবসা পাবেন, আপনি একটা টিভি পাবেন, আপনি সাংবাদিক হলে একটা ভালো জমি পাবেন, এবং আপনার কাজটা কি? আপনার কাজটা হবে বিভিন্নভাবে এই অপরাধটাকে জাস্টিফাই করা। আপনারা যে যে জায়গা থেকে আসে, সমাজের যে পাবলিক স্ফিয়ার যেখানে আমরা কথা বলি, এখানে তো বিভিন্ন রকম অ্যাক্টর থাকে, এবং এক একজনের অ্যাক্টরে কাজ করার ক্ষেত্রটা হচ্ছে এক এক রকম। তো এই অ্যাক্টরগুলার কাজটা কি? শেখ হাসিনার আমলে যেটা হয়েছে যে I will go on and continue my crime. You support me in different way. কেউ গুম হলে বলবে ও তো রাজাকার ছিল, ওর বাবা ছিল পাকিস্তানে, বিভিন্ন ট্যাগ দেয়া। বিভিন্ন রকম ট্যাগ দেবো। এটা তো আপনি দেখেন, সাংবাদিকরা তো জানতো কারা গুম করছে,
কিন্তু গুম করা ব্যক্তি তো সারা জীবন নিখোঁজই ছিল। আপনারা তো ধরেন যেটা, যে আমি নিজেও সাংবাদিক ছিলাম, আমি সাংবাদিকতার ছাত্র ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের। যে মানুষটা মানে যারা গুম হয়েছে, হ্যাঁ, তারা তো হারিয়ে গিয়েছে, কিন্তু সাংবাদিকরা তো অনেকেই জানতো কোন এজেন্সি নিচ্ছে, কী নিয়েছে, এবং তাদের সাথে তো কথাবার্তা হতো, কিন্তু আপনি পত্রিকাতে তো কখনো ছাপানো হয় নাই যে এই এজেন্সি নিয়ে গেছে বা সে হারিয়ে গিয়েছে, সে মানুষটা হারিয়ে থেকেছে। তো ইন এ ওয়ে এটা তো প্যাসিভ ওয়েতে জাস্টিফাই করা হচ্ছে। আপনি ক্ষমতাটার সাথে তো আপনি পার্টিসিপেট করছেন ওই জায়গাটাতে। আপনি হয়তোবা গুম, এই যে এতগুলা মানুষ গুম হয়েছে, এই এতগুলা ফ্যামিলি, এতগুলা পরিবার আপনার মানে তাদের প্রিয়জনকে খুঁজে পাচ্ছে না, কিন্তু আপনি যদি কোয়ান্টিফাই করেন কতজনের খবর আমরা জানি, আমরা তো কারো খবরই জানি না তেমন কোনো আকারে, তাই না? তো আমি যেটা বলতে যাচ্ছি যে আমাদের এই যেহেতু একটা বিশাল অভ্যুত্থানের মধ্যে দিয়ে আমরা এই অবস্থায় আসতে পেরেছি, প্রচুর মানুষ আপনার জীবন দিয়েছে গত জুলাই অগাস্ট মাসে, গত 15 বছরে প্রচুর মানুষ গুম হয়েছে, এবং আমি শ্রদ্ধাভরে অ্যাকনলেজ করতেছি তাদের ত্যাগ, এবং যারা আপনার বিভিন্নভাবে ইনজুর্ড হয়েছে। কিন্তু আমাদেরকে এখন থেকে যদি আমরা কথা না বলি যে এই সামাজিকীকরণ অফ গুম, তাহলে কিন্তু আমরা প্রবলেমের পার্টটাকে অ্যাড্রেস করব। আমাদেরকে কিন্তু প্রবলেমের গোড়ায় যেতে হবে, এবং গোড়া থেকে যদি আমরা উৎপাদন না করতে পারি প্রবলেম, তাহলে কিন্তু এটা আজকে না হোক কালকে না হোক, ইট উইল কাম ব্যাক ইন এ ডিফারেন্ট ফর্ম। আমাদের তো একটি তদন্ত কমিশন আছে, এই গুম তদন্তের প্রশ্নে তারা কাজ করছে। আমরা বিভিন্ন সময়ে দেখেছি বিভিন্ন এই ধরনের তদন্ত কমিশনগুলো বা এই নাগরিক অধিকারের প্রশ্নে যে তদন্ত কমিটিগুলো গঠন হয়, তারা একটি প্রতিবেদন দেয়, কী করতে হবে সেই প্রসঙ্গগুলো তারা নিয়ে আসেন, কিন্তু বাস্তবায়নের জায়গাতে বাংলাদেশের অগ্রগতির জায়গাটি তো নিশ্চয়ই আপনি জানেন, সেই জায়গাতে আমরা কতটা আশা দেখতে পারি? আমি তো ধরেন যে তদন্ত কমিশনটা হয়েছে, এটা তো একটা বড় আশাব্যঞ্জক ব্যাপার, এবং আমরা যে কথা বলতে পারছি যে এইখানে এতগুলা এই মানুষ গুম করার কারাগার, গোপন কারাগার পাওয়া গেছে, এটা তো আপনার এক ধরনের প্রমাণ যে গুম করা হতো, কিছুটা হলেও তো একটা স্টেপ অ্যাহেড। আমি মনে করি যে এটা সামান্য হলেও একটা প্রোগ্রেস। এর পরের প্রসেসটা কি হবে, আপনি অন্যান্য দেশের উদাহরণ যদি দেখেন, বিশেষ করে আর্জেন্টিনার ক্ষেত্রে, যেটা মানে অত্যন্ত আমাদের মনে হয় আমাদের সবারই দেখা উচিত, যে একটা পর্যায়ে কিন্তু যারা গুম করেছে এই ক্ষমতার নির্দেশে, তারা কিন্তু বিভিন্নভাবে রিটালিয়েট করবে বিভিন্ন সিস্টেমে। তো ওই জায়গাটা সম্পর্কে আগে থেকে, এই জন্যে আমাদের সামাজিক আন্দোলনটাকে কিন্তু শুধু গুমের মধ্যে জারি করে রাখলে হবে না, এটাকে আমাদের একটা সামাজিক আন্দোলনকে পরিণত করে গুম কমিশনের কাজটাকে আমাদেরকে এগিয়ে নিতে হবে। অসংখ্য ধন্যবাদ ডক্টর মোবাশ্বের হাসান। আরও আলোচনা শুনবো। আশরাফ কায়সার ভাই আসতে চাই, যে এই যে গুমের যে মনস্তত্ত্ব এবং তার সূত্র ধরে আপনি শুরুর দিকে কিছুটা বলছিলেন যে একটা গুম বাণিজ্য শুরু হয়েছে, এবং যারা এর সাথে জড়িত কিছু পাওয়ার প্রত্যাশা, সেই জায়গা থেকে এই ধরনের অবস্থার আর পুনরাবৃত্তি যাতে না ঘটে, সেক্ষেত্রে সবাইকে সম্পৃক্ত করে সকলের মধ্যে গুমের বিরোধী এক ধরনের মানসিকতা এবং সোচ্চার এক ধরনের সামাজিক ভূমিকার জায়গাতে নাগরিককে প্রস্তুত করা, আমরা পারবো কিনা প্রশ্নটি থেকে গেল। আমার মনে হয় পারবো, এবং এটি আমাদের করতে হবে, কষ্ট হবে। দেখুন, প্রথমে একজন জিয়াউল হাসানকে ধরে রেখে বাকিদেরকে আইডেন্টিফাই না করলে কিন্তু আপনার হবে না। এটি তো একটা সিস্টেম, এবং এটি একটি প্রাতিষ্ঠানিক পর্যায়ে চলে গেছিল, গুম করা, বিচার বহির্ভূত হত্যা করা, টর্চার করা। এবং এটিও কিন্তু ঠিক, যারা ফ্যাসিবাদের সফট ন্যারেটিভ প্রচার করছিল, তারা কিন্তু এটিকে জাস্টিফাই করছিল অনেকভাবে, যে উনি নিশ্চয়ই জঙ্গি, উনি নিশ্চয়ই রাজাকার, ওনার নানা নিশ্চয়ই রাজাকার ছিল। কাজেই এই যে আমাদের সমাজে যে আপনার স্টিগমাটা ছড়িয়ে দেওয়া হয়েছিল, যে কেউ গুম হয়েছে, বিচার বহির্ভূত হত্যা হয়েছে, টর্চার হয়েছে, তাকেও আবার কলঙ্কিত করব, আমি তো তার সাহস করে পক্ষ নিবই না, এমনকি শাসককে জবাবদিহি করতে বলবো না, কিন্তু তাকে আমি কলঙ্কিত করব। আপনি জানেন যে তাদের প্রত্যেকের স্বাভাবিক জীবন কিন্তু ব্যাহত হয়েছে। আমি যদি 3000 পরিবারের একটি পরিবারের গল্প আপনাকে বলি, আমাদের লোম দাঁড়িয়ে যাবে যে মানুষের জীবন এরকম হতে পারে। তার ব্যাংক অ্যাকাউন্ট অকার্যকর, তার সম্পত্তির কোনো উত্তরাধিকার কেউ পাচ্ছে না, তিনি বেঁচে আছেন না মরে গেছেন তাও আপনি জানেন না। আপনি 6টা অথরিটির কাছে প্রতি সপ্তাহে যান, তারা 6 রকমের কথা বলেন, আপনি তার সাথে আপনার আশা নিরাশার দোলাচল হয়। এবং মন্ত্রীরা বলেন যে ভূমধ্যসাগরে ডুবেও মরতে পারে, মনে হয় ইটালি চলে যাচ্ছিল।
মানে এই রকমের মন্ত্রীও কিন্তু আমাদের মানে ছিল। তামাশা করা, মানুষের তামাশা জীবন করা, নিয়ে। আপনার ছেলে বা আপনার স্বামী হারিয়েছে, আপনাকে সরকারের একজন মন্ত্রী বলছেন যে উনি কি প্রেমের কারণে ঘর ছাড়া হতে পারেন? উনি কি ভূমধ্যসাগরে ইটালিতে চাকরি খুঁজতে যেতে পারেন? উনি ওই সরকারটি প্রতিবার যখন তালিকা দেওয়া হতো, সেটি দেশীয় কোনো এনজিও হোক অথবা ইউএন অর্গানাইজেশন হোক, আমাদের কিছু মিডিয়া কর্মী তাদের বাসায় যেত, তাদেরকে ইন্টারভিউ করতো যে আপনি বলেন যে সে মাথা খারাপ হয়ে গেছে, এজন্য তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমাদেরই চেনা সাংবাদিকরা যারা ফ্যাসিবাদের বংশীবাদক ছিলেন তারা এই কাজটি করতেন, যে কারণে ভয়ে যারা বংশীবাদক ছিলেন সেই বাঁশি কি আর বাজে এখন? সেই বাঁশি আবার ভিন্ন রূপে বাজছে। দেখুন, তারা কিন্তু টু এক্সট্রিম, তারা কখনো প্রফেশনাল না, তারা তাদের নিজের কোমরে দাঁড়াবেন না। তারা গত শাসনের বেশ ক্ষতি করেছেন পূর্বাচলে প্লট পাওয়ার জন্য, নিউ ইয়র্কে যাওয়ার জন্য। আমি বেশ মজা করে বলি, এখনও চেষ্টা করছেন ভোল পাল্টে, অর্থাৎ যেখানে বৃষ্টি সেখানেই ছাতা তুলবেন। এখন তাদের ব্যাপারে আপনাদের অনেক সতর্ক থাকতে হবে, আমাদেরকেও সতর্ক থাকতে হবে। আচ্ছা, গুম খুনের ব্যাপারে যেটি বলি, সামাজিক প্রতিরোধ, আপনি যদি এই অ্যাওয়ারনেস তৈরি করতে না পারেন, তার আগে যেটা করতে হবে, আপনাকে কিছু ব্যক্তিকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। দেখুন, আমরা যদি মাথায় না রাখি যে কেউ এর জন্য শাস্তি পেয়েছিল, তাহলে কিন্তু আমরা ইতিহাসে ভুলে যাব যেরকম একটি ঘটনা ঘটেছিল। শোনেন, আলামত কিন্তু অনেকখানি নষ্ট করে ফেলা হয়েছে। আমি কমিশনের অনেক সদস্যের সাথে কথা বলেছি, তারা খুব কষ্ট পাচ্ছেন যে তারা যেখানেই যাচ্ছেন তারা দেখছেন দেয়াল তুলে দেওয়া হয়েছে, রং করে দেওয়া হয়েছে। যেখানে দেখুন, যেভাবে আমি মনে করি ঢাকা শহরের দেয়ালগুলোর সমস্ত গ্রাফিটি অবিকল থাকা উচিত, আমি মনে করি আয়নাঘরের সমস্ত ফোন নাম্বার, ভাইকে লেখা, পাশের বন্দিকে লেখা অবিকল থাকা উচিত। সেটি আমাদের ইতিহাস বলে। অসংখ্য ধন্যবাদ। একজন দর্শক আছেন, তার প্রশ্নটি নিয়ে তাসনিম খলিল ভাই আপনার কাছে আমি আলোচনায় ফিরছি। প্রিয় দর্শক কে আছেন, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি ইজাজ বলছিলাম গাজীপুর থেকে। জি দর্শক, আপনাকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। একটু জোরে বললে আমরা সবাই শুনতে পারবো, প্লিজ। জি, আসসালামু আলাইকুম, আমি ইজাজ আহমেদ বলছিলাম গাজীপুর থেকে। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনাকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি, ভাই বলুন। জি, আমি প্রথমে আপনাদের চারজনকে আমি অভিনন্দন জানাতে চাই 5 আগস্টে 16 বছরের কুশাসন থেকে মুক্তির জন্য। আমার প্রশ্নটা হচ্ছে যে গত জুলাই আগস্টের অভ্যুত্থানে আমরা যে শহীদগুলি পেলাম, তাদের ব্যাপারে আমরা যতটুকু সোচ্চার, গত 16 বছরের কুশাসনে আমরা যাদের হারিয়েছি বা যারা গুমের শিকার হয়েছে, তাদের ব্যাপারে আমরা কতটুকু সোচ্চার? আমরা কি এই বিষয়টা নিয়ে স্পেসিফিক ভাবে তারা কি করেছে তাদের সাথে, এবং যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে ওই ফ্যামিলিগুলোর জন্য আমরা কতটুকু করতে পারতেছি? জি, অসংখ্য ধন্যবাদ। এরকম একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন বা প্রসঙ্গ আপনি ফোন করে আমাদেরকে জানিয়েছেন। আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা এমনি করতাম, তারপরে আপনি বলেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদের সাথেই থাকুন। তাসনিম খলিল, সরাসরি প্রশ্নেই আপনার আলোচনা শুনি যে বিগত 15 বছরে যারা এইভাবে নির্যাতন গুমের শিকার হয়েছেন তাদের নিয়ে আমরা কতটুকু সোচ্চার, বা সেই পরিবারগুলোর জন্য আমরা কি করছি? আমরা কিছুই করছি না, অন্তত দৃশ্যত আমি কোনোই পদক্ষেপ দেখিনি। এবং এখন পর্যন্ত যে শহীদ পরিবারের কথা, যেটা যে 5ই আগস্টের পরে জুলাই আগস্ট মাসের গণ অভ্যুত্থানের সময় যারা নিহত হয়েছেন, তাদের পরিবারগুলোকেও যে ধরেন আর্থিক সহায়তার যে বিষয়টা এসেছে, সেটাও আমার কাছে অপ্রতুল মনে হয়েছে। এর আগের যারা, এবং সেটি দিতেও আমাদের অনেক সময় লেগে যাচ্ছে এটা দিতে। এবং আরেকটা প্রবলেম হলো যে এখানে যখন কথা উঠলো বলে নেই যে হাজার হাজার আহত চিকিৎসাধীন অবস্থায় আছেন এবং তারা ঠিকমতো চিকিৎসা পাচ্ছেন না। এখানে আমরা সরকারের দিক থেকে বিভিন্ন ধরনের ফাউন্ডেশন এগুলো করার কথা শুনেছি। আনফর্চুনেটলি আমি তো কোনো দৃশ্যমান কোনো কিছু দেখিনি। হতে পারে যে আমার চোখে পড়েনি, অন্য কারোর চোখে পড়েছে, ভুল বলে থাকতে পারি, বাট আমি দেখিনি। আর গত 15 বছরে আমাদের নিজেদের নেত্র নিউজের একটা প্রতিবেদনে আমরা একেবারে ডাটা ধরে ডেটাবেস থেকে আমরা দেখিয়েছিলাম যে 2600-র উপরে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে। ওইটা একটা আন্ডার কাউন্ট, কারণ অনেক কেস ডকুমেন্টেড না। এই সমস্ত ক্ষেত্রে সরকার প্রথমত তদন্ত করতে হবে, দ্বিতীয়ত হলো গিয়ে বিচারে যাদের দোষী পাওয়া যাবে তাদেরকে শাস্তি দিতে হবে। তদন্তের প্রশ্ন আসলে আমাদের একটা খুব কমন একটা প্রশ্ন সামনে চলে আসে নিশ্চয়ই। এই প্রশ্নের আপনি অনেকবার মুখোমুখি হয়েছেন যে তদন্ত কাজটি ঠিক মতো হবে কিনা, নিরপেক্ষ হবে না। এটা যদি আপনি আমাকে এখন এটার উপর, আমার একটি প্রশ্ন আপনার কাছে, আসলে এই কাজটি ঠিক মতো হবে কিনা। না, থ্যাংক ইউ ফর দিস কোয়েশ্চেন। এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং বাংলাদেশে আমি যতদূর জানি এখন পর্যন্ত এই আলোচনাটা আমরা তুলতে পারিনি, এবং এটা খুবই ভালো হবে যে এই আলোচনাটা যদি আমরা এখন করতে পারি।
সেটা হলো যে দেখেন, আমি মনে করি যে বাংলাদেশের বর্তমান যে বিচার ব্যবস্থা বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ বলেন, র্যাব বলেন, হ্যাঁ, সিআইডি বা ডিবি, এরা গত 15 বছরে এদের প্রত্যেকটা অর্গানাইজেশনকে ধ্বংস করে দেওয়া হয়েছে। হ্যাঁ, তো আমি এখন কিভাবে এই অর্গানাইজেশনগুলো, এই এন্টিটিগুলোর কাছে আশা করতে পারি যে তারা একটা ঘটনার সুষ্ঠু একটা তদন্ত করবে? আমাকে দেখান। ফর এক্সাম্পল, আমি যদি বলি যে আয়নাঘর, যেটা জিআইসির একটা টর্চার সেল, একটা গোপন কারাগার ডিজিএফআই হেডকোয়ার্টারের পাশে, সেখান থেকে অন্তত 3 জন পাবলিকলি বের হয়ে এসেছেন এই রিসেন্ট টাইমে। হ্যাঁ, ব্যারিস্টার আরমান, তারপরে মাইকেল চাকমা, আর তারপরে ব্রিগেডিয়ার জেনারেল আজমি। এখন পর্যন্ত আমার জানা মতে কেউ কিন্তু মানে পুলিশ বা কোনো তদন্তকারী গিয়ে ওনাদের সাথে যোগাযোগ করে বলেনি যে আপনাদের কেসটা কী ছিল, আমরা এটা তদন্ত করি। বরং ওরা যেটা করে, ওরা সাধারণত নিজেরাই জানিয়েছেন যে কি অবস্থা, তারা নিজেরাই জানিয়েছেন। হাসিনুর রহমানের কথা বলতে পারি, যারাই মোবাশের নিজে একজন সার্ভাইভার ফর এক্সাম্পল, কিন্তু কারো কাছেই কিন্তু তদন্তকারী কেউ যায়নি। আমি ডোমেস্টিক যে সিস্টেমটা আছে, আমি কোনোভাবেই এটার উপর আমি আস্থা রাখতে পারছি না, এবং আমি মনে করি না যে এই যে ফর এক্সাম্পল ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালে যে বিচারের কথাটা উঠছে, সেটাও আসলে সাস্টেইনেবল কিছু হবে। জি, তাসনিম খলিল, অসংখ্য ধন্যবাদ। আরও আলোচনা শুনবো। ডক্টর মুবাশশির হাসান, আপনার কাছে প্রশ্নটি রেখে যায়, বিরতি থেকে ফিরে এসে শুনবো। এই গুম এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডে যারা শিকার হয়েছেন, আমাদের দর্শক ভাই যে প্রশ্নটি রাখলেন, এই পরিবারগুলোর জন্য দৃশ্যত আসলে কিন্তু কিছুই করা হচ্ছে না, বরং দীর্ঘ সময় ধরে এই পরিবারগুলো সামাজিকভাবে, রাজনৈতিকভাবে নানা ধরনের চাপে আছে, এবং তাদের যে জীবনযাত্রা, স্বাভাবিক জীবনযাত্রাও কিন্তু নানাভাবে প্রশ্নের মধ্যে পড়ছে। কি করা যেতে পারে, সরকার কি করা যেতে পারে, আপনার কি ভাবনা? এই প্রশ্নটি রেখে গেলাম, বিরতি থেকে ফিরে এসে শুনবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন গণতন্ত্রের সংলাপ। নিচ্ছি ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন। দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত গণতন্ত্রের সংলাপ অনুষ্ঠানে। সঙ্গে আছি ডক্টর তৌহিদুল হক। যে বিষয়টি নিয়ে আজকের আলোচনা, গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং রাষ্ট্র সরকার চরিত্র। যে প্রশ্নটি ডক্টর মুবাশশির হাসান আপনার কাছে রেখে যাওয়া, এই পরিবারগুলোর জন্য কি করা যায়, সেক্ষেত্রে আপনার ভাবনা বা কি করা যেতে পারে, সেক্ষেত্রে কি পরামর্শ রাখবেন? আমাদের এই আজকের এই অবস্থা আসার পিছনে কিন্তু এই যে জনরোষ যেটা ছিল, এই জনরোষটার ক্ষেত্রটা কিন্তু তৈরি হয়েছে মানবাধিকার হরণ থেকে। এই যে এতগুলা ছেলে মেয়েকে গুলি করে মারা হলো, এইটা ছিল একটা মোস্ট ড্রাইভিং পয়েন্ট এই অবস্থা আসা। এবং আমি এবং আমার কলিগ অসলো বিশ্ববিদ্যালয়ে আমরা একটা গবেষণা করছিলাম 2024 বের হয়েছিল, বাংলাদেশে শেখ হাসিনা অথরিটেরিয়ানিজম ইস্টাবলিশ করলো বাংলাদেশের সমাজে, কিন্তু আপনার গণতান্ত্রিক প্রতিরোধ বিভিন্ন জায়গা থেকে মানুষ করে যাচ্ছিল। যেটা হয়েছিল জুলাইয়ের আগে, যে তারা একত্রিত হয়নি। শেখ হাসিনা যে কাজটা করেছে, যে তাদেরকে একত্রিত, তার অত্যন্ত ভায়োলেন্ট স্টেট রিপ্রেশনের মাধ্যমে এই আলাদা করে যেই ডেমোক্রেটিক রেজিলিয়েন্ট ফোর্সগুলো ছিল, সব একসাথে হয়েছে। কিন্তু এই যে ডেমোক্রেটিক রেজিলিয়েন্ট ফোর্সগুলো ছিল গত 15 বছর ধরে, এটা কিন্তু যে মানবাধিকারের হরণের প্রেক্ষাপটে। এখন আমাদের সরকার অবশ্যই অনেক সংস্কার করছেন, বিভিন্ন সংস্কার কমিশন, এটা অত্যন্ত জরুরি দেশের এই অবস্থার জন্য। আমার মনে হয় যে জুলাই ফাউন্ডেশনের পাশাপাশি গত 15 বছরে যত মানুষ গুম হয়েছে, খুন হয়েছে, এদের কিন্তু তালিকা করা এবং এদেরকে রাষ্ট্রীয়ভাবে কম্পেনসেশন দেওয়া উচিত। কারণ হচ্ছে কি, আপনার এই জুলাই পর্যন্ত আসাটা, এই শহীদ হওয়াটা কিন্তু ডিহিস্টোরিসাইজ প্রসেস না, একটা হিস্টোরিক প্রসেস ছিল, যে রাষ্ট্র আপনার জোর করে মানুষকে চুপ করে দিত, দরকার হলে তাকে মেরে ফেলতো বা তাকে গুম করে ফেলতো। ওই প্র্যাকটিসটা কিন্তু এক্সট্রিম পর্যায়ে গিয়েছে জুলাই এবং অগাস্টে। কিন্তু তো আমাদেরকে বুঝতে হবে যে এই শহীদদের এই যে এই তীব্র ত্যাগ, যেটা এটা কিন্তু একটা পরম্পরার ব্যাপার, যেটা শেখ হাসিনা ইস্টাবলিশ করে দিয়ে এসেছে 2013 থেকে। তো সবাইকেই অ্যাকনলেজ করা এবং আপনার কম্পেনসেট করা।
রাষ্ট্রীয় পর্যায় থেকে সহযোগিতার মধ্যে নিয়ে এবং আসা। একটা ছোট্ট কথা বলে আমি শেষ করছি, যে সেটা হচ্ছে যে এটা কিন্তু রেকর্ডের ব্যাপার। আপনি যে এই ইতিহাস রক্ষারও একটা বিষয় এখানে, এই যে এই জায়গাগুলো আপনি জেলাওয়ারি কি আমরা জানি যে কে কোথায় গ্রামওয়ারি, আমাদের তো এরকম জানা নেই। আমাদের সংস্কারের ক্ষেত্রে এই ব্যাপারটাও জোর করে আমাদের চিন্তা করা উচিত। অন্যরা হয়তো বা এই ব্যাপারে বলতে পারবে। জি, ডক্টর মুবাশশির হাসান, অসংখ্য ধন্যবাদ। আশরাফ কাসের ভাই, আসতে চাই, আপনি আলামত নষ্ট করার একটি প্রসঙ্গ দ্বিতীয় পর্যায়ের আলোচনায় বলছিলেন, এবং আপনার এই মন্তব্যের সাথে কমিশন, যে গুম তদন্ত সংক্রান্ত যে কমিশন, তাদের একজন সদস্য এই ধরনের মন্তব্য করেছেন যে তারা অনেক জায়গা থেকে অসহযোগিতা পাচ্ছে। দেখুন, আমি কমিশনের তৎপরতা সম্পর্কে জানি এবং তাদের প্রবেশ অ্যাক্সেস পেতে এইসব জায়গাগুলোতে অনেক দিন সময় লেগেছে। ততদিনে রংচং করা হয়ে গেছে, পার্টিশন ভাঙা হয়েছে। অথচ আমি কম্বোডিয়াতে গিয়েছিলাম এবং শ্রীলঙ্কার অভিজ্ঞতাও জানি যে আপনার গুম খুন করা হয়েছে, বিচার বহির্ভূত হত্যা করা হয়েছে, বিশেষ করে কম্বোডিয়াতে টর্চার করা হয়েছে। সেই সেলগুলো কিন্তু অবিকৃত আছে এবং আমরা দেখতে, আমি 2000 মিউজিয়াম, জি, হ্যাঁ, এটি যদি কম্বোডিয়া পারে, কেন বাংলাদেশ 24 সালে পারছে না? আপনাকে প্রকাশ্যে স্বীকার করতে হবে আপনি রাষ্ট্রীয় সন্ত্রাসের শিকার হয়েছিলেন। রাষ্ট্রীয় বাহিনীগুলো আপনার নাগরিকদের উপরে নির্যাতন করেছে, হত্যা করেছে, গুম করেছে, খুন করেছে। আমি কিন্তু ডিজিএফআইয়ের বিলুপ্তি চাই, কারণ আপনি যদি ডিজিএফআই আমার ট্যাক্সের টাকা দিয়ে যদি আমার জীবন হানি করে থাকে, তাহলে এই সংস্থা রেখে আমাদের লাভ নেই। আমি র্যাবের বিলুপ্তি চাই। দেখুন, র্যাব কিন্তু ইন্টারন্যাশনালি যথেষ্ট কালিমালিপ্ত একটি বাহিনী, এবং তার প্রধানদের অবস্থা দেখেন। বেনজির বলে একটা লোক ছিল র্যাবের প্রধান, তার জীবনযাপন দেখেন, সম্পদ আহরণ দেখেন, খুনের ইতিহাস দেখেন। এই দুটি বাহিনী গত 3 মাসে আমরা কেন বিলুপ্ত করতে পারলাম না? অনেক রোম্যান্টিক সংস্কারের কথা আমি শুনছি, আবেগঘন সংস্কার, উচ্চাভিলাষী সংস্কার, এসব আমাদের তেমন করে একটা প্রয়োজন নেই। এখানে আবার অনেকে বলছেন আশরাফ ভাই যে সংস্কার করে এদেরকে মূল কাঠামোতে নিয়ে আসা যায় কিনা, সেই প্রচেষ্টা একবার চেষ্টা করে দেখা যায় কিনা, আমরা শুনে তারপর তারা কাঠামোটাই তাহলে বোঝেন না। জি, অনেকে বলছেন, আমি প্রশ্নটি দেখুন, তাদের একটা ধারণা হয়েছে ক্যান্সার প্যারাসিটামল দিয়ে সারানো যায়। যে এই কথা যারা বলছেন, তারা কি আয়নাঘরে ছিলেন? তারা কি গুম হয়েছিলেন? তারা কি ডিজিএফআইয়ের তলবে সকালবেলা হাজির হতেন? তারা কি টর্চার ভোগ করেছেন? যদি না করে থাকেন, তাদের আর উচ্চবাচ্য না করা ঠিক হবে। এবং তারা ওই পরিবারগুলোর সাথে দিনে একবার করে মিট করতে পারেন। গুম হয়ে যাওয়া মানুষের সাথে সকালবেলা মিট করবেন, তাহলে উনি এই কথা বিকেলে বলেন কি না আপনি দেখবেন। দেখুন, এগুলো একাডেমিক কথা, এগুলো এসি রুমে বসে সুন্দর পরিবেশে চা খেতে খেতে বলা। এই মানুষজনগুলো, এদের কেউ কেউ গণ অভ্যুত্থানের স্পিরিটও জানেন না, তারা এই আন্দোলনেও ছিলেন না। তাদেরকে আমরা ডেকে এনেছি, কেন এনেছি আমি জানি না। আমি কিন্তু সরকারের 70% লোককে মনে করছি তারা এই শাসনের সাথে সম্পর্কিত হতে পারেন না। মানে কথা বলি, আমরা জুলাই ফাউন্ডেশন জানি, 36 দিন জানি, কিন্তু 15 বছরের অত্যাচার যদি আপনি গ্রন্থিত না করেন এবং তার জন্য যদি আপনি কোনো শাস্তির ব্যবস্থা না করেন এবং ফাউন্ডেশন না করেন, আপনি কিন্তু এটি করা হলো না। দেখুন, আমি একটি কথা বলি, লিমন যে র্যাবের গুলিতে পা হারিয়েছে, অথবা মায়ের ডাকের সানজিদা, এদের কাউকে আপনি সরকারে আনবেন কেন শোনেন? তাহলে প্রতীকী অর্থে আপনি যাকে বার্তাটি দিতে চাচ্ছেন, সে জানবেন যে এক পা থাকা অবস্থায় লিমন কিন্তু আমার সরকারের নীতি নির্ধারক হয়ে উঠেছেন। বাহিনীগুলোকে নিয়ন্ত্রণ করতে হলে আপনাকে অনেক সৃজনশীলভাবে আগাতে হবে। ওই কাঠামোর সংস্কার, যে একটু জোড়াতালি দিলাম, ওই লোকের জায়গায় এই লোক আনলাম, এটি কিন্তু তারাই চায়, এটি তাদেরই বক্তব্য। এখন তারা আগামীতে আবার সুসময় পেলে আবার একই কাজ করবেন। আপনি জানেন, মায়ের ডাকের ওই অফিসে কিন্তু এই বছরই গেছে, মানে অগাস্টের পরেও গেছে। আপনি স্পর্ধাটা একবার বোঝার চেষ্টা করেন। যারা এই কথা বলছেন, সংস্কার করছেন, তাদের আসলে বাস্তবতা সম্পর্কে কোনো ধারণা নেই। আশরাফ কাসের ভাই, অসংখ্য ধন্যবাদ। তাসনিম খলিল ভাই, আপনি যোগ করতে চাচ্ছিলেন, সেটি একটু শুনতে চাই। আমি মূল কাঠামোর ব্যাপারে একটা প্রশ্ন ছিল, যে কাঠামোগত সংস্কার, যারা এই সমস্ত কথা বলেন, তারা মূলত এই এজেন্সি ডিজিএফআই কি কাঠামোতে চলে, কেন চলে, বা র্যাব আসলে কি, এটাই ওনারা জানেন না। হ্যাঁ, আরেকটা যেমন কয়েকদিন আগে ডিএসএ, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, এটা ডিজাইন ওয়াইজই একটা অত্যন্ত অগণতান্ত্রিক, গণতন্ত্র বিরোধী একটা আইন। শুধুমাত্র কয়েকটা ধারা সংশোধন করে দিয়ে, সংস্কার করে এই আইনটা আমি রেখে দিব, এটা হবে না, এটা গ্রহণযোগ্য হবে না। ডিজিএফআই আমাদেরকে বুঝতে হবে ডিজিএফআইটি কি।
ডিজিএফআই সামরিক শাসন আমলে সামরিক কর্মকর্তারা যেন একটা সিভিলিয়ান পলিটিক্সে এবং সিভিলিয়ান প্রশাসনের উপরে সরাসরি হস্তক্ষেপ করতে পারেন। এবং বাই সিভিলিয়ান প্রশাসন আমি মিডিয়া মানে পুরা এন্টায়ার সিভিলিয়ান পাবলিক স্ফিয়ারের কথা বলছি। পলিটিক্স বলেন, সমাজের অন্যান্য কালচার বলেন, সব জায়গায় সাংবাদিকতা বলেন। এটা পাকিস্তানের মডেলে হয়েছে। হ্যাঁ, পাকিস্তানে আইএসআই যেভাবে আইএসআইকে ব্যবহার করে যেরকম মিলিটারি এস্টাবলিশমেন্ট সিভিলিয়ান লাইফটাকে নিয়ন্ত্রণ করে, ঠিক সেভাবে ডিজিএফআইকে ডিজাইন করা হয়েছিল। এটা ওই সময়কার কথা, হ্যাঁ, সামরিক শাসন আমলের কথা, যে তারা এখন ডিজিএফআইকে ব্যবহার করে বাংলাদেশ সেনাবাহিনীর বা বিমান বাহিনীর বা নৌবাহিনীর বিভিন্ন এলিমেন্টকে এই এজেন্সিতে নিয়ে আসবেন এবং তাদেরকে ব্যবহার করে সিভিলিয়ান যে লাইফটা আছে সেটাকে কন্ট্রোল করবেন। স্টার্টিং ফ্রম হোয়াট? আপনারা ডিজিএফআই এর কল পাননি, আপনাদেরকে ডিজিএফআইতে ডেকে নিয়ে যাওয়া হয়নি। ডিজিএফআই এর কাজ কি? সাংবাদিকদের সাথে, আর টিভির সাথে, এনটিভির সাথে, যমুনা টিভির সাথে। হোয়াট কাইন্ড অফ মিলিটারি ইন্টেলিজেন্স এজেন্সি অপারেটস লাইক দ্যাট দুনিয়ার কোনো জায়গায়? হ্যাঁ, তারপরে ডিজিএফআই একটা সিক্রেট ডিটেনশন ফ্যাসিলিটি চালাতো যেখানে সিভিলিয়ানদেরকে ধরে নিয়ে গিয়ে রাখা হতো। ওইটা তাদের কাজ ছিল। কালচারালি, পলিটিক্স, হেফাজতে ইসলামের নেতাদের সাথে কথা বলেন যে ডিজিএফআই এবং এনএসআই তাদের সাথে কি করেছে। তো মানে বাংলাদেশের সোসাইটি এবং রাজনীতির এমন কোনো লেয়ার বাকি নেই যেখানে ডিজিএফআইকে ব্যবহার করা হয় নাই রাজনৈতিক উদ্দেশ্যে। তো বেসিক্যালি সামরিক শাসন আমলে যে এজেন্সিটা ক্রিয়েট করা হয়েছিল সেটাকে বেসামরিক বা তথাকথিত গণতান্ত্রিক শাসন আমলে শেখ হাসিনা ব্যবহার করেছেন এবং এই ক্ষেত্রে তিনি নিজেই তো ডিফেন্স মিনিস্টার ছিলেন, তিনি নিজেই তখন মানে সর্বেসর্বা হিসাবে ব্যবহার করেছেন। এই অর্গানাইজেশনের আপনি কাঠামোগত পরিবর্তন, আন্তর্জাতিক গণমাধ্যমে এই বিষয়গুলোকে প্রচার করা, প্রকাশ করার ক্ষেত্রে সরকার কি করতে পারে বা কি প্রত্যাশা করেন বা আপনি কিভাবে সহযোগিতা করতে পারেন? আমার কাছ তো সরকারকে সহযোগিতা করা না, আমি তো জনগণের পক্ষে না। এই যে গুম এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সেটি বন্ধ এবং অতীতে যা হয়েছে সেটি প্রচার করার ক্ষেত্রে তো আমি সরকারের কাছে সাংবাদিক হিসেবে সরকারের কাছে একজন নাগরিক আছে বা ভূমিকা আছে। জি, সরকারের কাছে একজন নাগরিক হিসাবে এবং একজন পাবলিক ইন্টেলেকচুয়াল হিসাবে আমি মনে করি যে আমাদের সবার দাবি জানাতে হবে যে র্যাব এবং ডিজিএফআই এই দুটো অর্গানাইজেশনকে অ্যাবলিশ করে দিতে হবে ইমিডিয়েটলি। বাংলাদেশের যদি স্পেশাল কোনো আইন কি বলে আপনাকে স্পেশাল ইউনিট লাগে, ধরেন কাউন্টার টেরোরিজম ইউনিট লাগে, সেটা পুলিশের মধ্যেই ক্রিয়েট করা সম্ভব। অলরেডি সোয়াট একটা আছে, বাট ওইটার ব্যাপারেও বিভিন্ন ধরনের অভিযোগ আছে। ডিজিএফআইয়ের তো আমি কোনো প্রয়োজনীয়তা দেখি না। আপনার যদি একটা ইন্টারন্যাশনাল এজেন্সি দরকার হয়, আমরা যেমন অন্যান্য দেশে মানে একটা পয়েন্ট আপনি সবসময় শুনবেন যে ডিজিএফআই অ্যাবলিশ করে দিবেন তাহলে বাংলাদেশের কোনো জাতীয় নিরাপত্তা সংস্থা থাকবে না। কিন্তু আমরা অন্যান্য দেশে দেখি, আমরা পার্শ্ববর্তী দেশে যদি দেখি রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং আইনগতভাবে তারা ভারতের মধ্যে অপারেট করতে পারে না। আইনগতভাবে আইবি পারে, ইন্টেলিজেন্স ব্রাঞ্চ পারে, কিন্তু ভারতের ভিতরে অপারেট করতে পারে না। সিআইএ এর কথা আমরা জানি, সিআইএ ইউনাইটেড স্টেটসের ভিতরে তারা কোনোভাবেই অপারেট করতে পারে না, দেশের বাইরে পারে। এটা কেন করা হয়েছে? কারণ এই ধরনের সংস্থাগুলা সবসময় একটা গ্রে জোনের মধ্যে কাজ করে এবং আপনার নাগরিকদেরকে রক্ষা করতে হলে আপনার এই অর্গানাইজেশনগুলো আপনার দেশের ভিতরে যেন অপারেট না করে এটা আপনাকে নিশ্চিত করতে হবে। আর আন্তর্জাতিক যে কথাটা বললেন, আমি মনে করি যে সরকারের এই মুহূর্তে উচিত গত 15 বছরে যাবতীয় যত ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি হয়েছে এই কেসটাকে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট যেটা হেগে আছে সেটাতে রেফার করে দেওয়া। এটা ডক্টর ইউনূসের জন্য এটা 5 মিনিটের কাজ। উনি জাস্ট একটা রেফারেলে সাইন করবেন যে আমরা বাংলাদেশ, আমরা আইসিসির সদস্য হিসাবে আমরা এই কেসটা আমরা নিজে ডিল করতে পারবো না, উই আর আনএবল, বিভিন্ন কারণে যেটা বললাম। আমরা এখন আন্তর্জাতিক আদালতকে বলছি যে আপনারা এই কেসটা ডিল করেন। তাহলে যেটা হবে সময় লাগবে, দীর্ঘ সময় লাগবে, ঠিক আছে, কিন্তু আমরা কি 15 বছরের অপরাধ, হ্যাঁ, সেটা আমরা 15 দিনে বা 15 মাসে আমরা বিচার করে ফেলবো আর লোকজনকে ফাঁসি দিয়ে দিব? এটা তো একটা
হাস্যকর একটা ধারণা। সেটি সময় নিয়েই তদন্ত করে এবং বিচারের কাজটি শেষ করা। আমি একটু ডক্টর মোবাশ্বের হাসান আপনার কাছে আসতে চাই, যেটি আমাদের তাসনিম খলিল ভাই বললেন, যেটাকে আইসিসি বা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে নিয়ে যাওয়া, এবং সরকার চাইলে সেটি, আমাদের সরকার প্রধান, তার জন্য এটি খুব সহজ, তার একটি গ্লোবাল ইমেজ রয়েছে। সেই প্রসঙ্গ ধরে এক্ষেত্রে আমাদের লড়াইয়ের ধরন এবং কিভাবে সবাই মিলে সেই প্রেশারটা তৈরি করা যায়, লড়াইটা করা যায়। দেখেন, আমাদের দেশের সবার মানে একটা টেন্ডেন্সি আছে যে ফাঁসি চাই। আমরা যে আজকে এই জায়গায় বসছি, এই যে এটা শুরু হয়েছে কিন্তু শাহবাগের ফাঁসি চাই দিয়ে। হ্যাঁ, মানে আপনি যদি মনে করেন বিচার চাওয়া না, ফাঁসি, মানে বিচার কি হবে এটার কোনো ঠিক নাই। আমরা যাকে পছন্দ না, যাকে অপরাধী মনে করি, তাকে ফাঁসি চাই। তো এই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে আমাদের আসলে বিচারটা অত্যন্ত জরুরি। বিচারটা সামাজিক মনস্তাত্ত্বিক একটা শিফটেরও একটা ব্যাপার। মানে আমি কি বিচার চাই তার থেকে আমি বিচার একটা জাস্ট প্রসেসে চাই, এটা অত্যন্ত জরুরি। এবং এই ক্ষেত্রে যে চ্যালেঞ্জগুলো আছে, তো আশরাফ ভাই, তাসনিম খলিল এনারাই বললো, তো এই ক্ষেত্রে আমাদের সবারই মনে হয় যে অ্যাটলিস্ট যে একটা মানুষের অবিচার করাও, মানে যেটা আমরা ইসের ক্ষেত্রে দেখেছি, 2013 সালে দেখেছি যে আপনার ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়েছে, কিন্তু অন্যান্য সব মানবাধিকার সংস্থাগুলো, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বেশ কিছু ট্রায়ালের, এবং প্রত্যেকটা ট্রায়ালেরই বোধহয় আপনার অনেকগুলো ড্রব্যাক পেয়েছে। আমাদের দেশে বলা হয়েছে যে বিচার চাওয়া হয়েছে, কিন্তু আন্তর্জাতিকভাবে এটা হয়েছে যে বিচারের ত্রুটি রয়েছে। কিন্তু আমাদের এই ভুলটা কিন্তু এবার করলে হবে না, কারণ আমাদের এই ইয়াং জেনারেশন ইজ অনেক বেশি ইনফর্মড। তারা কিন্তু আপনি দেখবেন যে বাংলাদেশের পতাকার সাথে প্যালেস্টাইনের পতাকা নিয়েও রাস্তায় নেমেছে। তো আমাদের বিষয়টা আবেগের থেকে আরেকটা ফাইনাল কথা বলে আমি জানি যে উই আর রিচিং দ্য টাইম, যেটা হচ্ছে যে এই মানে বয়সের ব্যাপার, আমাদের সোসাইটি কিন্তু একটা টেকটনিক একটা শিফট হয়ে গিয়েছে, বিশাল একটা শিফট হয়ে গিয়েছে। এবং যারা দেশ চালাচ্ছেন তাদের সাথে ইনাদের মনস্তত্ত্বটার যে কতটুকু গ্যাপ বা কতটুকু সামঞ্জস্য আছে, এটা কিন্তু তাড়াতাড়ি উপলব্ধি করতে হবে। ডক্টর মোবাশ্বের হাসান, অসংখ্য ধন্যবাদ। শেষ মন্তব্য পরে শুনছি। আশরাফ কাছে ভাই, শেষ মন্তব্যে কি বলবেন? দেখুন, ডিজিএফআই এবং র্যাব এগুলো হচ্ছে ফ্র্যাঙ্কেনস্টাইন। আপনি ফ্র্যাঙ্কেনস্টাইনকে কি করে এখন নিয়ন্ত্রণ করবেন, এটি দেখার বিষয়। আমি একমত যে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে যাওয়া উচিত, কেননা আমাদের সীমাবদ্ধতা থাকতে পারে। মনে রাখতে হবে ডিজিএফআই সেনাবাহিনীর অংশ, কাজেই সেনাবাহিনীর একটি অংশকে আপনি ব্যান করবেন এবং তার কৃতকর্মের জন্য করবেন। কাজেই এটি যেন কোনো রকমের প্রশ্ন না উঠতে পারে, তার ত্রুটি যেন না থাকে। আরেকটি কথা আপনাকে বলি, 2024 সালে আপনি একটি কেস পেয়েছেন যেখানে 36 দিনে 1500 মানুষকে হত্যা করা হয়েছে, 30,000 মানুষকে আহত করা হয়েছে, ডিজিএফআই বা র্যাব মিলে 3000 মানুষকে গুম করেছে। এই কেসটি যেন পৃথিবীর জন্য একটি শিক্ষণীয় হয় যে আমরা কি করে এই কেসটি ডিল করব। অসংখ্য ধন্যবাদ। তাসনিম খলিল ভাই, শেষ মন্তব্যে কি বলবেন? আমি র্যাব এবং ডিজিএফআই এর বিলুপ্তি চাই, এবং চাই যে শুধু গত জুলাই আগস্ট মাস না, গত 15 বছরের সকল মানবতা বিরোধী অপরাধগুলোর তদন্ত এবং বিচার এটা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের মাধ্যমে হোক। ওই কোর্টটা আমাদের ট্যাক্সের টাকায় চলে, বাই দেবে। জি, আমরাও ট্যাক্স দিই। ডক্টর মোবাশ্বের হাসান, শেষ মন্তব্য। আমি গুম এবং আপনার বিচার বহিত হত্যা মুক্ত একটা নতুন বাংলাদেশ চাই বাংলাদেশে, এবং এই ক্ষেত্রে সবারই একমত হতে হবে। এখানে কোনো রকম বিতর্ক বর্ণক্য থাকলে করা চলবে না। জি, অসংখ্য ধন্যবাদ ডক্টর মোবাশ্বের হাসান, তাসনিম খলিল এবং আশরাফ কায়সার। আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ আজকের আলোচনা আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক, গণতন্ত্রের সংলাপ আজ এখানেই শেষ করছি। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এবং একই সাথে সবাইকে শুভরাত্রি।